কিছুদিন আগে পড়েছি সুলতা, কোথায় কোনো বৌদ্ধ মঠে নাকি একটি পাত্রের মধ্যে 1000 বছরের পুরনো পদ্মবীজ ছিল। সেই বীজটা মাঠের ধারে জলাশয়ে পড়ে তা থেকে গাছ হয়েছে এবং ফুলও ধরেছে সেই গাছে। সুতরাং বিচার করে দেখেই বলছি, সেদিন আমার মনের মধ্যে ভয়ই ছিল, আবার লজ্জাও ছিল। মনে হয়েছিল আমি ইংলিশম্যান স্টেটসম্যানের যোগেশ্বর রায়ের ছেলে। আমি নিজে 30 সাল জেল থেকে ফিরে বিদায় সত্যাগ্রহ বলে চিঠি লিখে স্টেটসম্যানে ছাপিয়ে পিছিয়ে এসেছি। আজ আর মুক্ত রণক্ষেত্রে এগিয়ে যাবার কোনো অধিকার নেই। হয়তো নিজেই এমন দুর্বল যে ঝোঁকের মাথায় করে ফেলে ধরা পড়ে নির্যাতন সইতে না পেরে সর্বনাশ করে ফেলব। ছবি আঁকছিলাম ফ্ল্যাগ তোলা ছেড়ে, তার মধ্যেই ফ্ল্যাগ থাকবে। বীরেশ্বর রায়রূপী 1857 সালের স্তম্ভটা ফেটে গিয়ে ভেঙে পড়েছে, তার মধ্যে থেকে অতুল বের হচ্ছে ফ্ল্যাগ হাতে। পাথরের থামটার পায়া কীর্তিহাটের জমিদারি ফেটে চৌচির হয়ে টুকরো টুকরো পাথরের একটা স্তূপে পরিণত হয়েছে। এরই মধ্যে বেলা তখন 9টা বেজে গেছে। আমি ইজিল পেতেছি কাঁসাইয়ের ধারের বারান্দাটায়। ওপারে সিদ্ধপীঠের জঙ্গল। জঙ্গলটার পশ্চিম প্রান্তে আমার সামনের দিকে অনেকটা পশ্চিমে গোয়ানপাড়া। ডাক শুনলাম, স্যার, রায়বাবু। আমি তুলিটা চালাতে চালাতেই ডাকটা শুনলাম। তুলি তুলে তার দিকে তাকালাম, দেখলাম ওপারে দাঁড়িয়ে কালকের সেই হ্যারিস। কি জানি কেন মুহূর্তে একটা কঠিন ক্রোধে আমি যেন নিজেকে হারিয়ে ফেলেছিলাম। মনে হয়েছিল লোকটা আমাকে একটি শুভ কাজে বাধা দিলে। আরও বেশি রাগ হয়েছিল লোকটা অ্যাংলো ইন্ডিয়ান বলে। এরা এদেশের মানুষ হয়েও এদেশের শত্রু। অন্ধবিশ্বাসী মানুষের মতোই বিশ্বাস হয়েছিল সেই মুহূর্তে সুলতা, যে মুহূর্তে কীর্তিহাটের জমিদার স্তম্ভ ফাটিয়ে অতুল বের হচ্ছে, এই ছবিটি আঁকতে যাচ্ছি, সেই মুহূর্তেই ওই লোকটার এই পেছনে ডাকা যেন ইঙ্গিতময়। তুলিটা ফেলে আমি রূঢ় কণ্ঠে বলেছিলাম, আমার এখন সময় হবে না মিস্টার হ্যারিস, সন্ধেবেলা দেখব, এখন তুমি যাও। সে কিন্তু ছাড়েনি, বলেছিল, কিন্তু তুমি আমাকে কাল কথা দিলে রায়বাবু, তুমি নিশ্চয়ই সাধারণ লোক নও, আশা করি তুমি কথা রাখবে, তা না হলে আমি নিশ্চয়ই চলে যেতাম। দেয়ার ইজ গড। আমি প্রাণপণে আমার রাগ চাপবার চেষ্টা করছিলাম, তবু ঠিক তা চাপতে পারছিলাম না। তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিলাম। সে বলেই চলেছিল, ইউ আর এ বিগ জমিনদার, গট এ বিগ হাউস, সন অফ অ্যান অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, ইউ শুড অ্যান্ড মাস্ট কিপ ইউ ওয়ার্ডস। কথাবার্তা শুনে মনে হলো লোকটা সকালেই বোধহয় মদ্যপান করেছে। পা ফাঁক করে দাঁড়িয়ে একটু একটু দুলছে। কঠিন ক্ষোভ হয়েছিল, কিন্তু ওকে চিৎকার করে খেদিয়ে দিয়ে নিজেকে ছোট করতে পারিনি। লোকটা এখান থেকে চলে গিয়ে পথে পথে গাল দিতে দিতে যাবে। আমি বলেছিলাম, দাঁড়াও, আমি যাচ্ছি। গোয়ানপাড়া গিয়ে এক্ষুনি হিলডা কি বলে শুনে আসব। হ্যারিস বলেছিল, তুমি যাবে রায়বাবু? হোয়াই? হিলডাকে ডাকো তুমি। না, তাতে অনেকক্ষণ সময় লেগে যাবে। আমার ইচ্ছেও হয়নি ওকে ঘরে ঢুকতে দিতে। জামাটা গায়ে দিয়ে বেরিয়ে গিয়েছিলাম। সঙ্গে গিয়েছিল ডিক্রুজ। ছুটি আগে চলে গিয়েছিল গোমেশ পাড়ায় খবর দিতে। আমি জানতাম না সুলতা যে আমি ওই হ্যারিসের ডাকে যাচ্ছি না, যাচ্ছি নিয়তির আকর্ষণে। আর তাছাড়া আর কি বলবো আমি বুঝতে পারি না, সেদিন থেকে আজ পর্যন্তও না। সুলতা বেশিত হয়ে তার মুখের দিকে তাকালো, কিন্তু কোনো প্রশ্ন করল না। সুরেশ্বর বললে, আমি গোয়ানপাড়ায় যেতেই পাড়ায় একটা শোরগোল পড়ে গিয়েছিল। হিলডা আমাকে সম্বর্ধনা করবার জন্য বিব্রত হয়ে উঠে হাঁক ডাক শুরু করে। এমন একটা কাণ্ড করেছিল যে আমি লজ্জিত হয়েছিলাম। বারণ করলেও শোনেনি। চেয়ার বের করে আনতে গিয়ে বেচারি পড়ে গিয়ে আঘাত লাগিয়েছিল পায়ে। ত্রাণ করেছিল কুইনি এসে। কুইনি ওদের চার্চের পাশের ঘরে পাঠশালায় ছেলেদের পড়াচ্ছিল।
এইখানে আসবার আগে পর্যন্ত সে কলকাতা স্কুলে ক্লাস 9-এ পড়ত। এইখানে এসে ছেলেদের নিয়ে একটা পাঠশালা খুলেছে, সে তাদের পড়ায়। কুইনিকে দেখে চিনতেও সেদিন কষ্ট হয়েছিল। সেদিন সে ফ্রক পরেনি, পরেছিল শাড়ি। তাতে অনেকটা বড় দেখাচ্ছিল। সুন্দর একটি বাঙালি মেয়ে, মাজা রং, চোখে যেন ইউরোপের নীলের আভাস, চুলে ঈষৎ পিঙ্গলাভা। রুক্ষ চুলের বেনি পিঠে ঝুলিয়ে সে হিটলাকে বলেছিল, তুমি বসো, ব্যস্ত হয়েও না। রায়বাবু এসেছেন, উনি একটু দাঁড়াবেন। তাতে আর কি হয়েছে, আমরা তো খবর জানি না। তারপর চেয়ারখানা ভালো করে পেতে দিয়ে বলেছিল, বসুন স্যার। হিলডা বলেছিল, আপনি আসবেন বাবু, খবর না মিললে কি করবে আমরা? আপনি গোটা গোয়ানপাড়া লাখরাজ করে দিলে, আপনি জমিনদার, আপনি আসবেন। বাধা দিয়ে আমি বলেছিলাম, আমি খুব জরুরি কাজে এসেছি হিলডা। মিস্টার হ্যারিস, হ্যালো মিস্টার হ্যারিস। হ্যারিসকে দেখতে পাইনি, সে পেছন পেছন আসছিল। কোথায় যে গেল বুঝতে পারলাম না, কিন্তু হিলডা হ্যারিসের নাম শুনেই যেন খেপে গেল, চিৎকার করে উঠল, হ্যারিস, ও বদমাস, বজ্জাত খুনি আদমেঠো आपके पास গিয়েছে। হারামি কে বাচ্চা হারামি, খুনি কে লড়কা খুনি। হারামির বাবা আমার ভাই পিড্রোস, ওই হ্যারিসের বাপকে लिए जान হারালে बाबू साहब। वो হারামি কলকাতা से फिरिंगी चौकड़ी लेके বড় লোক বদমাস লোকের কাছে বেচতো। ও কুইনিকে নিতে আসছে, হারামি বেচে দেবে কুইনিকে। হঠাৎ ওপাশ থেকে উচ্চতর কণ্ঠে কুৎসিত ভাষায় হ্যারিসের সাড়া পেয়ে আমি ফিরে তাকালাম। রুমালে মুখ মুছতে মুছতে সেও গাল দিচ্ছে, ইউ বিচ। সে অশ্রাব্য ভাষা, আর তেমনি কর্কশ উচ্চকণ্ঠ। বুঝতে পারলাম যা মদ সে খেয়েছিল তাতে ঠিক এইভাবেই ঝগড়া করবার মতো মনের বল পায়নি হ্যারিস। সে আমার পেছনে আস্তে আস্তে সম্ভবত তার 5 টাকায় ভাড়া করা আস্তানাতে গিয়ে আরও মদ গিলে ফিরেছে এই মুহূর্তে। আমি ধমক দিয়ে হ্যারিসকে বলেছিলাম, হ্যারিস, চুপ করো তুমি। হ্যারিস থামেনি, চিৎকার করে উঠেছিল, দ্যাট বিচ ইজ লাইং। কুইনি চুপ করে দাঁড়িয়েছিল এতক্ষণ। এইবার সে ইংরেজিতে হ্যারিসকে বললে, সি ইজ নট লাইং, ইট ইজ ফ্যাক্ট। হ্যারিস কয়েক মুহূর্ত স্তম্ভ হয়ে গেল, তারপর হঠাৎ আবার চিৎকার করে বলে উঠল, ইউ ডটার অফ এ ব্ল্যাক নিগার, হাউ ডেয়ার ইউ সে সো? মিস্টার হ্যারিস। কুইনির কণ্ঠস্বরকে চাপা দিয়ে হ্যারিস চিৎকার করেই চলেছিল। আমার আর সহ্য হয়নি। আমি ডিক্রুজ আর গোমেজকে বলেছিলাম, তোমরা দাঁড়িয়ে আছো যে, ওই লোকটা এইভাবে গালাগাল দিচ্ছে। এই বলে আমি নিজেই উঠে গিয়ে তার কলারটা চেপে ধরে ঝাঁকি দিয়ে বলেছিলাম, উইল ইউ স্টপ? আর লোকটার দৃষ্টি আমার দিকে ছিল না, ছিল আমার পেছনে এবং তার চারপাশে গোয়ান পুরুষেরা এগিয়ে আসছিল তাদের দিকে। এইবার সে চুপ করে গিয়েছিল। নেশার মধ্যেও তার বোধহয় জ্ঞান উকি মেরেছিল। সে বলেছিল, অল রাইট বাবু, অল রাইট, লিভ মি প্লিজ, আই প্রমিস টু কিপ কোয়াইট। তাকে ছেড়ে দিয়ে আমি ব্যাপারটা সংক্ষেপ করার জন্য কুইনিকে জিজ্ঞাসা করেছিলাম, কুইনি, এ বলে এ তোমার মামা, সে তোমাকে নিয়ে যেতে চায় কলকাতা। কুইনি বলেছিল, না, আমি ওর সঙ্গে যাব না। আমি বলেছিলাম, বেশ, কিন্তু ও বলছে তোমাদের যে বাড়ি আছে এলিয়েট রোডে, সেই বাড়ির একখানা ঘর তোমার মায়ের মা ওকে দিয়ে গিয়েছিল, সেই ঘরখানা সে চাচ্ছে। হিলডা গোটা বাড়িটা ভাড়া দিয়ে এসেছে। হিলডা এবার আবার আগে ফেটে পড়ল। বলতে বলতে সুরের স্বর যেন চঞ্চল হয়ে উঠল। চুপ করে গেল কিছুক্ষণের জন্য। তারপর মাথা হেঁট করে তার সামনের লম্বা রুক্ষ চুল ডান হাতের মুঠোয় চেপে ধরে বলে উঠল, ওহ। সুলতা বুঝতে পারলে
এই স্মৃতি তার কাছে নিষ্ঠুর পীড়াদায়ক হয়ে উঠেছে। পূর্ণ সত্যের উপর দাঁড়িয়ে জীবনের জবানবন্দি দেওয়া তো সহজ নয়, ভেতর থেকে গলা চেপে ধরে এমনি করেই। সে চুপ করে রইল। বাইরে দিনের সাড়া পাওয়া যাচ্ছে। তার ইচ্ছে হলো বলে, থাক সুরেশ্বর, আজকের মতো এখানেই থাক, বরং আজ সন্ধে এসে সব শুনে যাব। কিন্তু তার পূর্বেই সুরেশ্বর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, সেদিনের ঘটনাগুলো আমার কাছে শুধুই স্মৃতি নয়, আমার কাছে ছবির মতো প্রত্যক্ষ হয়ে ভেসে ওঠে। সে ছবি আমি এঁকেছি। ওই দেখো ছবিটা। সে উঠে গিয়ে একখানা ছবির সামনে দাঁড়ালো, হাত বাড়িয়ে দেখালে, এইখানা। সেখানেও সুরেশ্বরের আঁকা বড় ছবির মধ্যে একখানা। সুলতা দেখলে একটা টালি দিয়ে ছাওয়ানো ঘর, ঘরটার মাথায় একটা ক্রস, দেখলেই বুঝতে পারা যায় যে একটি চার্চ। তার সামনে একটি জনতা, পেছনে মাটির ঘরের খড়ের চালের আভাস, তার পেছনে দিগন্তের গাছপালা। জনতার মধ্যে চেয়ারে বসে সুরেশ্বর, তার চোখ বিস্ফারিত, বিস্ময়, আতঙ্ক, লজ্জা তার মধ্যে ফুটে রয়েছে। তার পাশে একটি বৃদ্ধা মেয়ে, পরনে ঢিলে ঢালা ফ্রক অথবা সেমিজ, মুখখানা শত রেখায় রেখাঙ্কিত, চোখে ক্রুদ্ধ দৃষ্টি। একটা হাত বাড়িয়ে আছে সে, আর তার পাশে আধুনিককালের বাঙালি মেয়ের মতো ফেরতা দিয়ে কাপড় পরা একটি সুশ্রী তরুণী মেয়ে বিবর্ণ মুখে চোখ বুজে দাঁড়িয়ে আছে। ওদিকে সামনে জীর্ণ স্যুট পরা একটি নিষ্ঠুর দর্শক লোক। সুলতা বুঝতে পারলে সেই হ্যারিস। আশেপাশে অনেক লোক, নারী পুরুষ, তাদের চোখও বিস্মিত দৃষ্টি। আর বিস্ময় যার জন্য সেটা সুলতার কাছে বোধ্য নয়। সে বুঝতেই পারলে না তার অর্থ কী, কিন্তু তার রূপটা বিস্ময়কর বলেই তার মনে হলো। একটা কালো ধোঁয়ার কুণ্ডলী, সেই কুণ্ডলীর মধ্যে ওপরের দিকে একটা মুখ, একটা মুখ নয়, পরপর তিনটে মুখ, একটার ওপর আরেকটা, তার ওপর আরেকটা। সব থেকে তলার মুখখানা ঘের সব থেকে বড়, তার মাথায় ঝাঁকড়া চুল, তার ওপরে যেখানা তার চুল বেশ বিন্যাস করা। এই দুইখানা মুখের চুল এবং কপাল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। তার উপর যেই মুখখানি, সেই মুখখানি সবটাই দেখা যাচ্ছে। সুন্দর, সুপুরুষ, যেন অনেকটা সুরেশ্বরের মতো দেখতে, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি, পাকানো গোঁফ। কিন্তু সেই মুখ জীবন্ত মানুষের নয়, মরা মানুষের মুখ। মনে হয় নিষ্ঠুর যন্ত্রণার মধ্যে মারা গেছে, তার ছাপ রয়েছে মুখের মধ্যে। ছবিখানার দিকে সে অবাক হয়ে তাকিয়ে রইল। সুরেশ্বর বললে, সুলতা, সেদিন গোয়ানপাড়ার জনতার সামনে যেন সেই আরব্য উপন্যাসের গল্পের বোতলে বন্দি দৈত্যটার বোতল থেকে বেরিয়ে পড়ার মতো বেরিয়ে পড়ল রায়বংশের কবর চাপা দেওয়া ইতিহাসের এমনই একটা মূর্তি। ওই গোয়ানবড়ি হিলডা পুরনো কালের জাদুকরের মতো উচ্চারণ করলে জাদুমন্ত্র, আর সঙ্গে সঙ্গেই রায়বংশের সযত্নে তৈরি করা সমাধি ফাটিয়ে বের হলো রায়বংশের পাপ, অপরাধ, হয়তোবা ব্যাধি। ধর্ম সংসারে মানুষকে ঈশ্বর এবং স্বর্গবৈকুণ্ঠ না দেখ, তাকে পুণ্য দেয়, পবিত্রতা দেয়, জীবনে পরমানন্দ দেয়, শান্তি দেয়। আর সেই ধর্মের মধ্যে পাপ প্রবেশ করলে তখন আর রক্ষা থাকে না। মানুষের জীবনে বংশে এর নিগ্রহ থেকে মানুষের নিষ্কৃতি মেলে না। ঈশ্বর যদি থাকেন, তাঁরও সাধ্য নাই এর থেকে নিষ্কৃতি দিতে। আর রায়বংশে সেই পাপ সঞ্চিত আছে। সম্পদ সঞ্চয়ের ইতিহাস বা তত্ত্ব সম্বন্ধে আধুনিককাল যাই ব্যাখ্যা করুক সুলতা, যে কালে এই ব্যাখ্যার উদ্ভব হয়নি, সে কালে সম্পদ সেই কালের ন্যায়নীতির পথে অর্জন করে মানুষের অনেক কল্যাণ করে গেছে। তাদের নাম আজও মানুষে করে, ইতিহাসের পাতায় তাদের নাম বেঁচে থাকবে। কিন্তু সম্পদ সৌভাগ্য যারা অর্জন করতে পাপকে ইচ্ছে করে আশ্রয় করেছে, পাপ তাদের রক্তের মধ্যে আশ্রয় করেছে, পুরুষানুক্রমেই চলে এসেছে। লোকের নিন্দার কথা ইতিহাসে বা লোকশ্রুতিতে বীভৎস কালো অক্ষরে তাদের নামের পাশে লেখা তো থাকেই। তার চেয়েও বেশি
বংশাবলীও সেই ধারাকে বয়ে নিয়ে চলে। ওই প্রথম যে মুখখানা, সেই রায় বংশের ধর্ম সাধনার মধ্যে প্রবেশ করা পাপ। দ্বিতীয় মুখখানা সম্পদ সৌভাগ্যের মধ্যে প্রবেশ করা পাপ। আর তার মধ্যে যে মুখখানা পুরো দেখতে পাচ্ছ, যার মধ্যে আমার চেহারার আদল রয়েছে, সেই মুখ হল রায়বংশের শ্রেষ্ঠ রূপবান, লৌকিক বিচারে শ্রেষ্ঠ গুণবান, শ্রেষ্ঠ অভিজাত, শ্রেষ্ঠ প্রগতিশীল বংশধর যিনি, তার মুখে তার অসহায় ভাব দেখো, যন্ত্রণাকাতর অভিব্যক্তি দেখো। তিনিও পরিত্রাণ পাননি, আত্মা তার আর্তনাদ করে। সুরেশ্বরের কণ্ঠস্বর আবেগপ্রবণ হয়ে উঠেছিল, বোধহয় সেটা সে নিজেই বুঝতে পারলে, কারণ হঠাৎই সে স্তব্ধ হয়ে গেল। তারপর একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, হিলডা হ্যারিসের কথায় রাগে যেন এক মুহূর্তে পাগল হয়ে গেল। তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে উঠল, বাড়ি? ওই বাড়ির ঘরের দাবি তুই করিস? খুনে শয়তানের বাচ্চা, খুনে শয়তান! তোর মা ওই ঘর থেকে দিয়ে গিয়েছে? কি তার এখতিয়ার ছিল দেবার? তোর বাপ তোর মায়ের সঙ্গে... কুৎসিত কথা সেসব কুৎসিত কথা সুলতা, যার অর্থ হলো হ্যারিসের মা তার বাপ ওই খাঁটি ইংরেজ পৌর সার্জেন্টের প্রেমে পড়ে ষড়যন্ত্র করে গোপনে মদের সঙ্গে কিছু খাইয়ে তার প্রথম স্বামীকে একরকম মেরে ফেলেছিল। বাড়িটা ছিল কুইনির মায়ের বাপ রোজারিও পিদ্রুসের, হ্যারিসের মায়ের প্রথম স্বামীর। ওই বাড়ি রোজারিও পেয়েছিল। হিলডা চিৎকার করে বলেছিল, রায় জমিদার বাবু, রায় বাহাদুর ওই বাড়ি দিয়েছিলে তাকে। জরিমানা, হ্যাঁ জরিমানা, দলিলে লেখা আছে। ও বাড়ি রোজারিওর লড়কা লড়কি পাবে, আর কই পাবে না। ভাইলা ভাইলের পিদ্রুস, মেমলোকের মতো সুরত ছিল তার। গোপাল পাল। ঘড়িটা বাজতে শুরু করলো এই মুহূর্তে। ঢং 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 ঢং, 6টা বেজে গেছে। সুরেশ্বর বলেই চলল, সেই কাহিনী সুদীর্ঘ, তবু তা যতটা বলা যায়। সুলতা স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। গোপাল পাল তার ঠাকুর দাদার কাকা, ঠাকুরদাস পালের ছেলে। গোপাল পাল, হিলডা বলেছিল, সুলতা, গোপাল পাল। তুমি বুঝতে পারছো তিনি কে? গোপাল পাল রায়বাহাদুরের বড় বেটার ইয়ার ছিল। সেই নাকি ভায়োলেটকে রায়বাবুর বড় ছেলের প্রলোভন দেখিয়ে তাকে গোয়ানপাড়া থেকে ভুলিয়ে নিয়ে গিয়েছিল কলকাতা। তার ছেলে রোজা পেদ্রোস। গোপাল ওকে ফেলে চলে গেল। রায়বাহাদুর বাবু দেখলে কলকাতার বাড়ির দরওয়াজা পর বসে ভায়লা কাঁদছে। রায়বাহাদুর সব জানলে, দরওয়াজার ধাক্কা মারলে। ডর লাগলো রায়বাবুর বড় বেটার। ডর সে বন্দুক নিয়ে খুন হতে গেল, আর গোপাল পাল ভাগল। রায়বাহাদুর তখন জরিমানা দিলে গোপাল উনার বড় বেটার ইয়ার বলে, ভাইলা দাদা, আমার বাবা যে রায় সরকারে নালিশ করলে, বিচার করো হুজুর। গোপালের বাপ বললে, আমার লড়কার দোষ কাহা? দোষ তো ও ছুকরির। শো গেল কাহে? গাল দিলে, आज ही छोकरा के शादी করলে, কাল তাকে ছাড়লে, ফের शादी করলে दूसरा छोकराके। বাবা আমার খুন করলে গোপালের বাবাকে। রায় বাহাদুর জমিদার, ধর্মকে মানে, ধর্মকে হিসাब से বিচার। हमारा বাবার মামলাতে बहुत খরচা করলে, तब भी फांसी হয়ে গেল। রায় বাহাদুর उसके लिए গুনাগাড়ি দিলে। পিদ্রুসের বেটা এই হিলডাকে জমিন দিলে। এ সারা পাড়ার মণ্ডলান দিলে। রায়বাবুর দলিলে লেখা আছে কি এই বাড়ি ভাইলার লড়কা রোজিওরকে দিলাম। ভাইলা শাদি করবে, উর লড়কা না পাবে। রোজিরিওর বেটা পাবে, বেটি পাবে, दूसरा कोई না পাবে। ওই বাড়ির কামরা তোকে দিবে? তোর মা? ও দিবার কে? হিলডার চিৎকারে অত্যন্ত কদর্য হয়ে উঠেছিল জায়গাটা। হ্যারিস তার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়েছিল।
তার নেশাটা বোধহয় ছুটে গিয়েছিল, কারণ এইসব ইতিহাসের সে কিছুই জানত না, এবং না জানার জন্য যত দুর্বোধ্য ঠেকেছিল ততই মনে হচ্ছিল এর কোনো জবাব নেই, এ অকাট্য। কিন্তু আমি ভেবেছিলাম রায়বাহাদুর রত্নেশ্বর রায়ের ডায়েরির কথা। তার কিছুটা আমি বলেছি। গোয়ানপাড়ার মেয়ে ভায়োলেটকে দেবেশ্বর রায়ের ভালো লেগেছিল, কিন্তু কীর্তিহাটের সিংহ রায়বাহাদুর রত্নেশ্বর রায়ের ভয়ে তিনি এখানে কিছুই করতে পারেননি। তিনি কলকাতায় গেলে তার সহচর গোপাল পাল তাকে এখান থেকে লুকিয়ে নিয়ে গিয়ে তুলেছিল কলকাতায়। গ্রামে গোয়ানদের মধ্যে তখন খুব হইচই পড়েছিল। তারা খুঁজছিল ভায়োলেটকে। ভায়োলেট গোয়ানদের প্রধান পিদ্রুসের সৎ বোন। তাদের বাপ এক, মা পৃথক। তারা কেউ সন্দেহ করতে পারেনি যে দেবেশ্বর রায়ের সহচর তাকে নিয়ে গেছে কলকাতায়। তারা ভেবেছিল সে নিরুদ্দেশ হয়েছে তাদেরই মতন যারা তাদের কারোর সঙ্গে, যারা খানিকটা বন্য খানিকটা উদ্দাম, তাদের মতো, তাদের কোনো দুঃসাহসীর সঙ্গে। কাঁসাইয়ের নৌকো যেত আসতো তখন, যেত সেই হিজলির পাশ দিয়ে সাগর তীর্থ পর্যন্ত। ওপারের মুসলমানদের সঙ্গে যোগ ছিল তাদের। তিতুমিরের কথা তো পড়েছ। তিতুমিরের মতো দুঃসাহসী শক্তিমান মুসলমানেরাও নৌকোয় ডাকাতি করত। তারা আসত যেত, কিন্তু কয়েক মাস পরে সত্য আবিষ্কার করেছিলেন নিজে রত্নেশ্বর রায়। তার ফল যা হয়েছিল আমি বলেছি। আমি ভাবছিলাম, তবে কি গোপাল পালই দোষী? আমি ভুল বুঝেছি তবে? মনে পড়ছিল বৃদ্ধ রঙ্গলাল পালের কথা। তিনিও আমাকে তাই বলেছিলেন। ঠাকুরদাস পাল তার পিসে মশাই হয়েছিলেন। বলেছিলেন, গোপাল দাদা বড়বাবুর সঙ্গে ঘুরত, সেও মনে করত সে মস্ত বাবু। ভাইলাকে ভালোবেসে কলকাতায় পালিয়ে গিয়েছিল। রায়বাহাদুর কলকাতায় গিয়ে হঠাৎ ভাইলাকে দেখতে পেয়েছিলেন। গোপাল দাদা ভয়ে পালিয়েছিল। রায়বাহাদুরের কাছে খবর শুনে পিস খুন করেছিল ঠাকুরদাস পালকে। আর সঙ্গে সঙ্গে মনে পড়েছিল রায়বাহাদুরের ডায়েরি। ঠাকুরদাস আমাকে আকস্মাৎ শাসিয়ে বললে, তুমিও জেনো, ছেলেকে শাসন করলে আমি সব ফাঁস করে দেব। আমি জানি, তোমার গোষ্ঠীর সব খবর আমি জানি। হ্যাঁ, আমি সব শুনেছি, আমি সব জানি। পুষ্যপুত্র নেয়ার খবর আমি জানি। রায়বাহাদুর চমকে উঠেছিলেন। তারপর ইশারা করেছিলেন পিদ্রুসকে। মনে মনে আমার সেই সযত্নে ঢাকা দেওয়া রায়বংশের অর্জিত মহাপাপের কথা ঠিক এমনিভাবেই যেন মাটি ফাটিয়ে এই ছবিটার মতো আমার সামনে ভেসে উঠেছিল। বুঝতে আমার বিলম্ব হয়নি, এখানেও রায়বাহাদুর সুকৌশলে সব অপরাধ চাপিয়ে দিয়েছিলেন গোপালের ওপর। সুলতা, সম্পদ হল লক্ষ্মী। ভূমিতে আর মায়ের প্রভেদ নেই, দুইকেই আমরা দেবতা ভাবি। মানুষ সেই লক্ষ্মীকে ঘরে এনে লক্ষ্মীশ্বর নাম নেয়। ভূমি জমিদারির নামে কিনে ভূস্বামী হয়, সন্তান থেকে স্বামিত্ব দাবি করে। সে যে কত বড় অপরাধ, সে বোধহয় কেউ ভেবে দেখেনি কোনো কালে। প্রজা রাজা সেজেই থাকেনি এদেশের জমিদারেরা। বোধহয় জানো, রাজাই এবং প্রজাই এদেশের সম্বন্ধে বাপ বেটা। এটা জমিদারের কথা। এই অপরাধের অবশ্যম্ভাবী ফল ভূস্বামীর বংশে বংশে ঘটে এসেছে। এদেশে ওদেশে সব দেশেই ঘটে এসেছে। এই অপরাধের সঙ্গে রায়বংশে অমার্জনীয় অপরাধ, ভীষণতম অভিশাপ এসেছিল তাদের পূর্বপুরুষের ধর্ম সাধনার মধ্যে। ধর্ম সাধনা করতে গিয়েছিল সন্ন্যাসী হয়ে, শক্তি সাধনা। বিমলাকান্তের বাপ শ্যামাকান্ত সেই তান্ত্রিক সন্ন্যাসী, যাকে সোমেশ্বর পেয়েছিলেন কালীঘাটে, যিনি কীর্তিহাটে এসে যজ্ঞ করেছিলেন, কবচ দিয়েছিলেন, আর বলেছিলেন, পুত্রই হোক আর কন্যাই হোক, নাম দেবে ব অক্ষর দিয়ে। তন্ত্র সত্য হোক বা না হোক, বিশ্বাস করো বা না করো। সোমেশ্বরের এক কন্যা এক পুত্র এরপর বেঁচেছিল, আর এটা বাস্তব সত্য। এই ছবির এই যে ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে পরপর চাপানো তিনটে মুখ, এর প্রথমটা সেই শ্যামাকান্তের, দ্বিতীয়টা সোমেশ্বরের, আর তৃতীয়টা দেবেশ্বরের।
বংশানুক্রমের ধারা বিচিত্র গতিপথে বেরিয়ে এসেছে। বংশধারার স্রোতের সঙ্গে মহাপ্রকৃতির, মহাশক্তির অভিশাপ। সুলতা অসহিষ্ণু প্রশ্ন করলে, তুমি এসব কি বলছো সুরেশ্বর? সুলতার সন্দেহ হলো সুরেশ্বরের মাথার গোলমাল হয়ে যাচ্ছে। রাত্রে যখন সে প্রথম তাকে বলতে আরম্ভ করে তাদের বংশের কাহিনী, তখন জনশূন্য ঘরটায় শুধুমাত্র তাকে সামনে রেখে সে সম্বোধন করেছিল লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। তারপরে ভ্রম বুঝতে পেরে বলেছিল, আমার মনে হচ্ছে সুলতা, এই ঘরে আজ অনেক লোক এসে বসেছেন। ওই ছবির মানুষগুলির আত্মাদের উপস্থিতি আমি বুঝতে পারছি। সুরেশ্বর বললে, তুমি বুঝতে পারছো না? না না, অর্থ থাকলে তো বুঝবো। এই কথার কি কোনো অর্থ হয়? অর্থ আছে সুলতা, কিন্তু তোমাদের না বুঝবারই কথা। কিন্তু বলো তো, রাশিয়ার বিচিত্র মানুষ রাসপুটিনের কথার কোনো অর্থ আছে? বিশ্বাস করো? সুলতা বললে, তার আসল সত্য কতটা আমি জানি না, তবে মানুষটা ইতিহাসের মানুষ। সে এক ধরনের কিছু একটা জানত, যাতে জারের ছেলেকে সে বাঁচিয়েছিল। তার কলঙ্কও অনেক। ভালো সুলতা, এই দেশে রামকৃষ্ণ পরমহংসদেবকে অন্তত সেই হিসেবে অবশ্যই মানো। আমি জানি এই যুগে অনেকেই তাকে মনে মনে অস্বীকার করতে চেষ্টা করে, কিন্তু স্বামী বিবেকানন্দের জন্য তা পারে না। তুমি তাকে মানো বা না মানো, তার কথা নিশ্চয় জানো। সুলতা স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। সুরেশ্বর বললে, বলো। সুলতা বললে, আমি ব্রাহ্ম বলে এই কথা বলছো? না সুলতা, ব্রহ্মানন্দ কেশব সেন রামকৃষ্ণকে অসাধারণ শ্রদ্ধা ভক্তি করতেন। ব্রাহ্ম বলে নিশ্চয়ই বলিনি। বলেছি তুমি রাজনীতিতে শিক্ষায় খাঁটি একালের মানুষ, তার উপর নিজে রাজনৈতিক পার্টির সভ্য। সুলতা হাসলে, বললে, একালের ওপর তোমার রাগটা সেকালের লোকের মতোই। সে যাক, যা বলছিলে তাই বলো। সকাল হয়ে এসেছে, পালা শেষ করো। সুরেশ্বর বললে, পালার এখনো অনেক বাকি সুলতা। তোমার সময় নেই বলে আমার তো আর শেষ হবে না। আর যদি বলো আজ সন্ধেয় আসতে বলবো, যদি না আসো তবে নাই বা থাকলে তুমি, আমি পথের লোক ডেকে এনে শোনাবো। তোমাকে লিখেছিলাম, তোমার কাছে আমার ফিরে যাওয়া অসম্ভব। কেন অসম্ভব সেই কথাটা আমি তোমাকে বলেছি। তোমার আমার মাঝখানে আমার পূর্বপুরুষের খাড়াগাতে তোমার পূর্বপুরুষের রক্তস্রোত বইছে। সেইটা যখন জানলাম তখন ওই লেখা ছাড়া আমার আর উপায় কী ছিল? তবে তোমার প্রপিতামহ গোপাল ঘোষ রায়বাহাদুরের কাছে খেসারতের দাম নিয়েছিলেন হাত পেতে, সেই দলিলও আছে। আর ভায়োলেটকে নিয়ে পরবর্তীকালে তার অপবাদকে সত্য করে তুলেছিলেন। যাক, সেসব কথা শুনলে বুঝতে পারবে না। এখন যেই অপরাধের কথাটা বলছিলাম সেটাই বলি। সেই দিন গোয়ানপাড়ার কোলাহলের মধ্যে এই ছবিটা যখন আমার মনের চোখে ভেসে উঠেছিল, সেদিন সেই মুহূর্তটা আমার কাছে জীবনের সব থেকে ভয়ঙ্কর মুহূর্ত ছিল। যতবার হিলডা বলেছে গোপাল ঘোষের নাম, ততবারই মনে হয়েছে রায়বংশে এরা মাথা হেঁট করে অপরাধীর মতো দাঁড়িয়ে আছেন। চোখ থেকে তাতে জল পড়ছে, তারা সহস্র যন্ত্রণা ভোগ করছেন। হিলডাকে চুপ করতে বলতেও আমার শক্তি ছিল না। হঠাৎ কুইনি চিৎকার করে উঠেছিল, চুপ করো তুমি, তুমি চুপ করো দিদা। হিলডা তবুও থামেনি। তীক্ষ্ণ কণ্ঠে কুইনি চিৎকার করে উঠেছিল এইবার, দিদা। আশ্চর্য ছিল সেই চিৎকার। সেরকম চিৎকার করে বারণ করলে বোধহয় দুনিয়ার কেউই তা লঙ্ঘন করতে পারে না, এবং হিলডাও তা পারেনি। চুপ করে গিয়েছিল। গোয়ানদের গুঞ্জন থেমে গিয়েছিল। সব স্তব্ধ হয়ে গিয়েছিল এক মুহূর্তে। আমি বুঝতে পেরেছিলাম কুইনির মন। তার পক্ষে এই কথাগুলো শোনা আমারই মতো অসহ্য হয়ে উঠেছে, হয়তোবা আমার চেয়েও অসহ্য তার পক্ষে।
পিতৃপুরুষের মধ্যে সব সমাজেই বোধহয় পুরুষের কলঙ্ক থেকে নারীর কলঙ্কের জ্বালা বেশি, তার ওজনও বেশি। ভায়োলেট তার মাতামহের মা। সে তার সহ্য সীমার শেষ প্রান্তে এসে এই চিৎকার করে উঠেছিল। সে গোয়ানদের মধ্যে বাস করলেও এদের থেকে পৃথক, বলতে গেলে অনেক দূরে বাস করে মানসিক জগতে। সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল, আর সেই স্তব্ধতার মধ্যে সে বলেছিল, আঙ্কেল হ্যারিস, আমি আপনার সঙ্গে যেতে অস্বীকার করছি। আপনি যেই ঘরটিকে আপনার বলে দাবি করছেন সেটিও আমি আপনাকে দিতে রাজি নই। আপনি দয়া করে ফিরে যান এবং আপনার যা ইচ্ছে তাই করুন। রায়বাবুর আমার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবার কোনো অধিকার নেই। এই বলে সে চলে গিয়েছিল। আমিও ফিরে চলে এসেছিলাম। সারা পথটা মাথা হেঁট করে ভাবতে ভাবতে এসেছিলাম। বারবার মনে ঘুরছিল রায়বংশের এই অপরাধের কথা। ছবিটা মনের মধ্যে যেন রঙে রঙে ফুটে উঠেছিল। কালো ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে এই তিনটি মুখ একের পর এক থাকে থাকে ফুটে উঠেছিল। শ্যামাকান্ত শক্তি সাধনার জন্য গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়েছিলেন। তিনি পরমা শক্তিকে মাতৃভাবে পেতে চাননি, চেয়েছিলেন পুরুষে যেমন করে নারীকে পেতে চায় তেমনিভাবে। আর তার ফল হয়েছিল ভীষণ। অভিশপ্ত হলেন নিজের জীবনে, জ্যান্ত জীবনের প্রকৃতি পেলেন। সোমেশ্বর রায় সৌভাগ্যশালীর লোভে এবং তার এই পথে সাধনা সঙ্গিনী এক বার্ত নারীর লোভে যাকে মেরে ফেলতে চেয়েছিলেন। লোকে জানত তিনি মরেছেন, কিন্তু শ্যামাকান্ত মরেননি। তার দুর্ভাগ্যক্রমেই বেঁচেছিলেন। তারপর সন্ন্যাসী হয়ে আবার বিবাহ করেছিলেন সস্ত্রীক সাধনা করবার উদ্দেশ্যে। রামকৃষ্ণদেব সারদা দেবকে দেবতা হিসেবে অর্চনা করেছিলেন, শুনেছ কি না জানি না। তিনি তার মধ্যেও মাতৃরূপকে দেখেছিলেন। শ্যামাকান্তের উল্টো হলো, তার পত্নীর গর্ভে সন্তান জন্মালো, এবং তা কন্যা। উন্মাদ পাগল হলেন শ্যামাকান্ত, ছুটে পালালেন। কিন্তু তার সাধনা তাকে ছাড়বে কেন? তিনি এক বিধর্মী নারীর মোহে বাধা পড়লেন, জাত হারালেন। রায়বংশের তপস্বিনী বউ ভবানী দেবীর বাপের নাম তাই তার পালক পিতা গোপন রেখেছিলেন। ভবানী দেবী বিমলাকান্তের বইমাত্রেও ভগ্নী। শ্যামাকান্তের সাধনার মধ্যে যেটুকু পুণ্য ছিল তাই নিয়ে তিনি জন্মেছিলেন। কমলাকান্ত রত্নেশ্বর রায়ের সঙ্গে বিমলাকান্তের চেহারায় সে এক সাদৃশ্য ছিল, আর তা এসেছিল তার মাতামহ থেকে। রায়বংশে ওই লালসা সম্পদের সাহায্যে এমনভাবে আগুন হয়ে জ্বলছে যে সমস্ত পুড়িয়ে ছাই করে দিতে চেয়েছে। যত লালসা, যত পতন, তত জ্বালা, তত উন্মত্ততা। অন্তত এটাই আমার বিশ্বাস হয়েছে। তাদের কাগজপত্রে, কারোর ডায়েরিতে, কারোর চিঠিপত্রে, কারোর বা খরচের খাতায় এর পরিচয় তারা রেখে গেছেন। আমার মধ্যেও সেই তাড়না আমি অনুভব করেছি সুলতা। তাদের জীবনের ঘটনার রচনায় তার পরিচয় পদে পদে, অক্ষরে অক্ষরে আছে। তবে বিচিত্রভাবে বংশপূর্ণ তার প্রায়শ্চিত্তও করে যাচ্ছে। সে কাহিনী না শুনলে, সে ঘাড় নাড়লে, যার অর্থ তা না শুনলে তুমি বুঝতে পারবে না। কিছুক্ষণ পর বললে, আর তাই বোধহয় ইতিহাসের ধারা। কিছুক্ষণ চুপ করে বসে রইল দুজনে। ঘড়িতে ৮ ঘন্টা বাজল, ঢং শব্দ করে। তারপর সুরেশ্বর ডাকলে, রঘু, যাই। রঘু এসে দাঁড়ালো। একটু চা কর রঘু। রঘু চলে গেল। সুলতা বললে, না, এইবার আমাকে যেতে হবে সুরেশ্বর। যাবে? চা খেয়ে যাবে না? না, তবে এই নিয়ে তুমি এমন করে নিজেকে আধ পাগলা করে তুলেছ কেন সেটা আমি বুঝতে পারছি না। ইতিহাসের ধারায় এক একটা ধারা এসেছে, আবার ইতিহাসই তাকে মুছে দিয়েছে। সুরেশ্বর তার মাথার রুক্ষ চুলের মধ্যে আঙুল চালিয়ে অবিন্যস্ত লম্বা চুলগুলোকে বিন্যস্ত করে নিয়ে বললে, দেখো, ইতিহাস পুরনো ধারাকে বদলে নতুন ধারা আনে কিনা জানি না, তবে নতুন একটা চেহারা নেয়। কিন্তু মানুষের মধ্যে আর একটা ধারা আছে,
সেটা তার মনের ধারা, চিন্তার ধারা থেকেও আরও গভীরে বইছে। সে এই চেহারা বদলেই তুষ্ট হয় না, সে প্রায়শ্চিত্ত করতে চায়। পরিণাম আর পরিণতিতে তার বিশ্রাম নেই। পূর্ণতার জন্য সে জন্ম জন্মান্তর ঘুরছে, আর এইটাই তার বিশ্বাস। অন্য দেশ দেখেছি, সামান্যই দেখেছি, কিন্তু এই দেশে সেই বিশ্বাস আজও সমান দৃঢ়। তা আমি অনুভব করেছি বলেই এমনটা না হয়ে আমার উপায় ছিল না। উহ, কি সংগ্রাম সুলতা! গোটা রায়বংশের 7 পুরুষের সংগ্রাম আমার এই 43 বছরের জীবনে ঘটে গেল, আর আমি... কথায় বাধা দিয়ে রঘু এসে ঢুকল। রঘু অবশ্য বাধা নয়, বাধা ছিল তার পেছনে। তার পেছনে একটি মেয়ে, আশ্চর্য একটি সুন্দরী মেয়ে, পূর্ণ যুবতী, বলতে হয় অপরূপা, বিধবা মেয়ে। সুরেশ্বর তাকে দেখে চমকে উঠল, সুরতাও চমকে উঠল। মনে হলো মুখখানা যেন চেনা, আর পর মুহূর্তেই তার এই চেনা মনে হওয়ার কারণটা মনে পড়ল, এবং আপনা আপনি তার দৃষ্টি গিয়ে নিবদ্ধ হলো সামনের দেওয়ালের দিকে, যেখানে ভবানী দেবীর পূর্ণায়ব অয়েল পেন্টিংখানা ঝুলছিল। সেইখানে আশ্চর্য সাদৃশ্য তো! শুধু ভবানী দেবী অলঙ্কারে, বেনারসি শাড়িতে, সিথির সিঁদুরে স্বামী সৌভাগ্যবতী রাজরানী, আর এই মেয়ে নুড়ন পেড়ে সাদা জমি কাপড় পরা, নিরাভরণ, খালি হাত, যেন সর্বরিক্তা। আর তাছাড়াও ভবানী দেবী উজ্জ্বল শ্যামাঙ্গী, আর এই মেয়ে গৌরাঙ্গী। রূপের মধ্যে একটা মহিমা আছে। সুরেশ্বর বিষণ্ণতার মধ্যে বিস্ময়ে একটু চঞ্চল হয়ে উঠল, বললে, অর্চনা? অর্চনা হেসে বললে, হ্যাঁ গো, আমি, ভূতটুত নই, জ্যান্ত অর্চনা। হঠাৎ তুই কোত্থেকে এলি? তীর্থ থেকে সরাসরি? না, কীর্তিহাট থেকে আসছি। কীর্তিহাট হয়ে? সেইখানে কবে এসেছিস? 1 সপ্তাহ আগেও তো আমি গেছি সেখানে। ওখানে এসেছি পরশু সকালে। এই বলে এবার সে প্রণাম করলে সুরেশ্বরকে। সুরেশ্বর হেসে বললে, প্রণাম তাও একটা? তাহলে গোটা কতক মাথা ঠুকবো নাকি পায়ে? হুম। তবে? তাহলে দে, মাথায় হাত বুলিয়ে দে, পুণ্যি হোক, পাপটা সব খণ্ডে যাক। এই বলে সুরেশ্বর মাথাটা নোয়ালে। অর্চনা বললে, তা হবে না বলে মনে করো নাকি? নিশ্চয়ই হবে। এই বলে সে সত্যি তার মাথায় হাত বুলিয়ে দিলে। সুরেশ্বর এবার হাত পেতে বললে, এইবার প্রসাদ? সে আছে, সব আছে। কাশির পেড়া আছে, পেয়ারা আছে, বৃন্দাবনের চিনির মুরকি আছে, এলাচ দানা আছে, মায়া সাবিত্রীর সিঁদুর আছে, আর জয়পুর থেকে অনেক জিনিস কিনে এনেছি। কিন্তু তার আগে তুমি কি মানুষ বলো তো? এনার সঙ্গে, মানে এই সুলতাদের সঙ্গে আলাপ করিয়ে দেওয়াটা তো উচিত। ওই তো, আলাপের আর কি বাকি রইল? আলাপ তো হয়েই গেছে। নাম তো দেখছি শুনেই ফেলেছিস। হ্যাঁ, শুনেছি, রঘু বললে। সারা রাত্রি ছবি দেখিয়ে রায়বংশের কাহিনী বলেছ। আমার কথাও তাহলে বলেছ তো? তা বলেছি বই কি। রায়বাড়িতে আমার কথা তুই আর মেজদি আর অতুলেশ্বরকে বাদ দিয়ে কি আর বলা চলে? কিন্তু শেষ হয়নি। নে নে, মুখ হাতটা ধুয়ে নে। তার আগে তুমি এক্ষুনি নিচে যাও। কেন? কুটুম্ব জ্ঞাতির দল, বিষয়ে শরিকের দল নিচে বসে আছে। মানে? মানে কল্যাণদা হেড পান্ডা, তার সঙ্গে বিমলেশ্বর কাকা, আমার দাদা অমরেশ্বর, ব্রজেশ্বরদার ভাই রাজেশ্বর, আর মায় প্রণবেশ্বরদা, সবাই দল বেঁধে এসেছে। ব্রজেশ্বরদাও এসেছে, আর আমি পরশু এসেছি। এসেই দেখি বিকেলবেলা কাগজ নিয়ে নাটমন্দিরে বসে জমিদারি উচ্ছেদের বিবরণ পড়া হচ্ছে। কাল সব পরামর্শ করে আমার কাছে এসে বললে, তোকে আমাদের সঙ্গে যেতে হবে, আমরা সুরেশ্বরের কাছে যাব। জমিদারি উচ্ছেদ হচ্ছে, গোটা বংশটাকে পথে দাঁড়াতে হবে, দেবসেবা বন্ধ হয়ে যাবে।
এর প্রতিকার এখন থেকে না করলে চলবে না। তাই আগমন। এসে সব নিচের হল ঘরে বসেছে, আমাকে দূত করে পাঠিয়ে দিলে খবর দিতে। সুরেশ্বর হাসলে। সুলতার দিকে তাকিয়ে বললে, সুলতা, রাত্রি শেষ হয়েছে, সূর্য বোধহয় উঠেও গেছে। জমিদারি উচ্ছেদ বিল পাশ হয়েছে, জমিদারি এখনো যায়নি, তাতে সময় লাগবে। ইতিমধ্যে মিছিল এসে পৌঁছেছে, আমাদের দাবি মানতে হবে। তোমার পলিটিক্সে এবং ইতিহাস অর্থনীতির পণ্ডিত হিসেবে এটা কাজে লাগবে। এখনকার মতো একজনর, আজ সন্ধেতে তোমাকে আসতে বলবো। সুলতা বললে, তুমি যাও, আমিও বরং যাই। না, একটু বসো, আমি লক্ষ্মণকে বলে দিই একটা ট্যাক্সি নিয়ে আসুক, একটুক্ষণ অর্চনার সঙ্গে গল্প করো। এই বলে সে নিচে নেমে গেল। সুলতা অর্চনাকে বললে, আপনি নিচে রঘুর কাছে আমার নাম শুনে কি করে চিনলেন আমাকে? অর্চনা বললে, সুলতা যখন সেটেলমেন্ট নিয়ে কীর্তিহাটে গেল তখন সুলতার নামে চিঠি যেত, আবার সুলতার চিঠি আসতো। ওই তো বাউন্ডুলে মানুষ, চিঠি পড়েই থাকতো। আমরা তো তখন আইবুড়ো, তখন কত কৌতূহল, তাই চিঠি পড়েছি। মেজদিও আবার চিঠি শুনতো। তারপর হঠাৎ কি হলো, আপনার চিঠিও বন্ধ হলো আর ও বন্ধ করলে। সুলতা চুপ করে রইল। অর্চনা বললে, তখন সুলতা আধ পাগলা। সত্যি বলবো আপনাকে, আসলে ভয় লাগতো মধ্যে মধ্যে, যা খেয়াল হতো তাই করতো। একদিন শুনলাম শরিকদের 3,000 টাকা দিয়ে গোয়ানপাড়ার গোয়ানদের বাড়িঘর গোটা পাড়াটা লাখরাজ করে দিয়েছে। আর সেই দিনই ছোটকা, মানে অতুলেশ্বর কাকা, অ্যারেস্ট হলেন, বাড়ি সার্চ হলো। মেজদি আমাকে বাঁচাতে গিয়ে অ্যারেস্ট হলেন, জেল হয়ে গেল। আর এরপরই আমার বিয়ে হয়ে গেল। বাবা বিয়ে ঠিক করেছিলেন একজন পুলিশ দারোগার সঙ্গে। আমার মাথায় বাজ ভেঙে পড়ল, ভাবলাম বিষ খাবো। জানেন, আমি অতুল কাকার সঙ্গে ওইসব কাজে জড়িয়ে পড়েছিলাম। আমাকে সুরদাই বাঁচালে। বাবার পায়ে হাতে ধরে অনেক কষ্টে রাজি করে নিজে 8,000 টাকা খরচ করে আমার বিয়ে দিলে ডাক্তার পাত্র দেখে। তখনও দুর্দান্ত মদ খাচ্ছে। আমি আপনাকে চিঠি লিখব ভেবেছিলাম, কিন্তু সুরতা জানতে পেরে বলেছিল, খবরদার অর্চি, ও কাজটা করিস নে। সুলতা এবার অস্বস্তি বোধ করলে। তার নিজের কথা এর মধ্যে নতুন করে জড়িয়ে ফেলাটা তার ভালো লাগলো না। আবার কেন? সুরেশ্বরের সম্পর্কে তার আর কোনো আকর্ষণ নেই। তার এই নতুন জীবনে সে যা আনন্দ পেয়েছে তাতে ঘর সংসারের কামনা অত্যন্ত তুচ্ছ, ছোট হয়ে গেছে। আর তাছাড়া এই বয়স তো তার প্রায় 40-এর কাছে, 38 পার হতে চলেছে। এখন বিয়ের কোণে সাজবার কথা মনে হলে হাসি পায়। অর্চনা কথাটা ওই পর্যন্ত বলেই হঠাৎ চুপ করে গেছে। সম্ভবত এমন কোনো কথা তার মনে পড়েছে যা ওকে নিজের মধ্যে নিজেকেই মগ্ন করে দিয়েছে। স্মৃতির মধ্যে বেদনার স্বাদ নতুন করে জেগে উঠেছে। হয়তো এক্ষুনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলবে, হয়তো নিজের বিয়ের কথা, যার সঙ্গে সঙ্গেই মনে পড়েছে বৈধব্যের কথা। অতি অল্প দিনের মধ্যেই যে অর্চনা বিধবা হয়েছে তা ওকে দেখেই বোঝা যায়। যার ধাক্কায় সেদিন কুমারী বয়সে যে অর্চনা ওর ছোট কাকার সঙ্গে আগুন নিয়ে খেলতে নেমেছিল, সে নিজের চোখের জলে ভিজে অঙ্গার হয়ে গেছে। সে আজ তার এই জীবন, এই মন বুঝতেই পারছে না। তাকে প্রীতি আদরে স্নেহসিঞ্চনে ভিজিয়ে নরম করে টানতে চাচ্ছে তার সমাদরের সুরদার দিকে। একটু হাসি ফুটে উঠল তার মুখে। অর্চনা ঠিক এই মুহূর্তে তার দিকে তাকালো এবং জিজ্ঞাসা করলে, হাসছেন কেন সুলতাদি? সুলতা চট করে উত্তরে বলবার কথা খুঁজে পেলে। কথাটা অনেকক্ষণ থেকেই তার মনে উঠে দাঁড়িয়ে রয়েছে অপেক্ষা করে। যখন নিজেই সেই প্রশ্ন করেছিল, রঘুর কাছে আমার নাম শুনে কি করে চিনলে আমাকে, সেই তখন থেকে। তাই সে বললে, হাসছি ভাই, আপনাকে কিন্তু আমি আপনার নাম শুনবার আগের থেকেই চিনেছি।
আপনি অর্চনা, রায়বাড়ির মতো বাড়ির মধ্যে স্বদেশী করা মেয়ে। ওই ওর ছবির সঙ্গে আপনার মিল দেখে। অর্চনা তার মুখের দিকে তাকিয়ে বিষণ্ণ হেসে ভবানী দেবীর অয়েল পেন্টিংটার দিকে তাকিয়ে হাত জোড়ো করে প্রণাম করে বললে, হ্যাঁ, ওনার সঙ্গে আমার চেহারার মিল আছে, কিন্তু উনি জন্মেছিলেন দেবতার অংশে, নিজের সাধনাভ্রষ্ট বাপকে উদ্ধার করেছিলেন। ওরই পুণ্যে রায়বংশে অতুলকা জন্মেছে, সুরদা এসেছে। ওনার সঙ্গে আমার চেহারার মিল আছে, এক বংশ বলে। আমার স্বামী ডাক্তার ছিলেন, বলেছিলেন আমাকে এমনটা হয়। ওনার পুণ্য আমি কোথায় পাবো? ওনারা বলে, আমি হাসি। কি আর বলবো, অতুলকা জেল থেকে খালাস হয়ে 42-এর সাইক্লোনের পর নিউমোনিয়া হয়ে যখন শয্যাগত, তখন আমাকে ওই কথা বলেছিল। অর্চি, এই বংশের পুণ্যটুকু তোকে ধরতে হবে বলেই তোর এই দুঃখ। তুই বিধবা হয়েছিস, মা চলে গেছে বৃন্দাবন, রায়বাড়ির দেবসেবার ভার তোর ওপর। সুরদা কথা সে শেষ করতে পারলে না। নিচের তলা থেকে একটা উচ্চ উত্তপ্ত কণ্ঠস্বর ভেসে এলো, তুমি কি আমাদের ভিখিরি মনে করো নাকি? কি ভাবো কি তুমি? চমকে উঠল অর্চনা, কান পেতে রইল। চোখ তার সুলতার দিকে নয়, চোখ তার ঘরের ছাদের দিকে। আবার সেই গলার আওয়াজ উঠল, নিশ্চয়ই তাই ভাবছো তুমি, 1000 বার বলবো, তুমি তাই ভাবছো। অর্চনা এবার উঠে পড়ল, বললে, একটু বসুন ভাই, আমি নিচে গিয়ে দেখি। কি বলবো, পচে গেছে বুঝলেন, সব পচে গেছে, ঝগড়া শুরু করে দিয়েছে। আমি গিয়ে দেখি। সুরদা যদি এর ওপর রেগে যায় তাহলে অনর্থ হয়ে যাবে। সুরদা ওইটি আর ছাড়তে পারলে না, মাঝে মাঝে এমন ক্ষেপে যায়। অর্চনা পা বাড়ালে। সুলতা উঠে দাঁড়িয়ে বললে, চলুন আমিও যাই, ট্যাক্সি এসে থাকবে এতক্ষণে, না এলে একটু দাঁড়াবো। না না, বসুন, ট্যাক্সি এলেই রঘু লক্ষ্মণ এসে ডাকবে। ওখানে নিচে দাঁড়িয়ে রায়বংশের এদের যা চেহারা তা দেখে যাবেন, তাতে সুরতা লজ্জা পাবে, আর আমিও পাবো। আপনি একটু বসুন। অগত্যই সুলতাকে বসতে হলো। কথাটা সত্যিই বলেছে অর্চনা। রায়বংশের জ্ঞাতিকলহের মধ্যে গিয়ে পড়ে সেও বিব্রত হয়ে যাবে, সুরেশ্বরও হবে, হয়তোবা আরও 2-1 জন হয়ে যাবে। কিন্তু 2-1 জন বিব্রত হওয়ার সীমানা পার হওয়া মানুষ তারা গ্রাহ্য করবে না। ব্যাপারটা গুরুত্বপূর্ণ নিশ্চয়ই, কারণ ওরা সবাই দল বেঁধে এসেছে, অর্চনাকে নিয়ে এসেছে, ওদের স্বার্থের ব্যাপার। একটা দীর্ঘ নিঃশ্বাস আপনা আপনি ঝরে পড়ল তার বুক থেকে। যতক্ষণ প্রাচুর্যের মধ্যে মানুষ আছে ততক্ষণই সে মানুষ। প্রাচুর্যের মধ্যে মানুষ অন্যায়, অবিচার, মনুষ্যত্বের ব্যভিচার অনেক কিছু করে, কিন্তু তার মধ্যেও প্রতিষ্ঠা, গৌরব, আত্মতৃপ্তির জন্য মনুষ্যত্বের দীপ্তিকে প্রশ্রয় দেয়, লক্ষ্মীর ঘরের ঘিয়ের প্রদীপের মতো জ্বালিয়ে রাখে। কিন্তু দারিদ্র্যের মধ্যে যখন নিচে নামে তখন আর মনুষ্যত্বের এক বিন্দু অবশিষ্ট থাকে না। লক্ষ্মীর ঘরের ঘিয়ের প্রদীপ নিভলেই মশাল জ্বালো, তাতেও অন্ধকার ঘুচবে না। মশালের কালিতে, ধোঁয়ায় দম বন্ধ করে অন্ধকারকে ভয়ঙ্কর করে তুলবে। আজও সুরেশ্বর মহত্ব, সুরেশ্বরের এই খেয়ালিপনার ঝকমকানি সব ভালো লাগছে, এবং বাস্তবে সম্ভব হয়েছে ওই লক্ষ্মীর ঘরে ঘিয়ের পঞ্চপ্রদীপে 5-5টা পোলতের মুখে শিখা উজ্জ্বল হয়ে জ্বলছে বলে। সেকাল হলে সুরেশ্বর বীরেশ্বর রায় হতো, না হয় রত্নেশ্বর রায় রায়বাহাদুর হতো। সে তার ঠাকুরদাকে। আবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে সে। সুলতা উঠে গিয়ে দাঁড়ালো। বীরেশ্বর রায় যেই ছবিটার মধ্যে তাই তান্ত্রিক পাগলের গলা টিপে ধরেছেন, পাশে পায়ে ধরেছে সফিয়া বাইজি, তান্ত্রিক যন্ত্রণাকাতর মুখে হাঁ করে আছে সেই ছবিটার দিকে। সুরেশ্বর বললে, আ একটা অনুনাসিক জান্তব চিৎকার করছে,
কিছুক্ষণ ছবিটা দেখে পাশের ছবির দিকে তাকালে। প্রকাণ্ড একটা বড় ছবি, ঠিক মাঝখানে টাঙানো, একটা দরবারের ছবি। ইংরেজ আমলের দরবার, পুরনো ইংরেজ আমল। সাহেবদের পোশাক বোঝা যাচ্ছে, খুব জাঁকজমক করে সাজানো। কজন সাহেব উঁচু ডায়াসে বসে আছে, একজন একখানা কাগজ খুলে তা থেকে কিছু পড়ছে। সামনে দেশি লোকেরা বসে আছে, সামনের এরা রাজা জমিদার। চোগা চাপকান, পাগড়ি, শ্যামলা, সোনার মোটা গার্ডচেন পরে বসে আছেন। পেছনে অনেক লোক। এই দেশের কালো চামড়া, বিস্ফারিত ভীত দৃষ্টি, ঘোলাটে চোখ। সুরেশ্বর শিল্পী হিসেবে প্রশংসার পাত্র, এটা স্বীকার সে করবেই। এক্সপ্রেশন তার অনেক ভালো। ফ্রেমের ওপর ছবির নাম লেখা কাগজটার উপর ঝুঁকে সে লেখাটা পড়তে চেষ্টা করলে। শতাব্দীর শেষ, 1858 সাল, কুইন্স প্রোক্লামেশন, মেদিনীপুর দরবার। আবার সে ছবিটার দিকে তাকালো। এই যে বীরেশ্বর রায়ও বসে আছেন, প্রথম সারিতে বাঁ দিকে। শোভেন চেয়ারে বসে আছেন। সে উঠে দাঁড়ালো। নিচের গোলমাল যেন বেড়ে উঠেছে। অস্বস্তি বোধ করতে লাগলো সে। এর মধ্যে বন্দির মতো দাঁড়িয়ে আছে যেন। ক্রমশ অসহনীয় হয়ে উঠছে। এখনো ট্যাক্সিটা এলো না। তাহলে সুরেশ্বর ভুলে গেছে নাকি ট্যাক্সি ডাকার কথা বলতে? হ্যাঁ, তাই হবে, নিশ্চয়ই তাই। কিন্তু সে আর এখানে এইভাবে মুখ লুকিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? না, সে আর থাকবে না। এইবার সে হনহন করে চলতে লাগলো। হঠাৎ প্রচণ্ড চিৎকারে কেউ যেন ফেটে পড়ল। একদিনের জবাবদিহি করতেই হবে তোমাকে, কড়াই গণ্ডায় বুঝে নেব, বুঝলে? কমলেশ্বর, কমলেশ্বর, থামো থামো। কেন থামবো? চিৎকার করে বলবো। থমকে দাঁড়িয়ে গেল সুলতা। আর ঠিক এই মুহূর্তে নিচে নামতে তার পা উঠছে না। সিঁড়িটা যেখানে নেমেছে নিচের বারান্দায়, তার কোলেই বড় ড্রয়িং রুমটা, একেবারে সামনে গিয়ে পড়তে হবে। কমলেশ্বর, কমলেশ্বর, তোমার পায়ে ধরছি আমি। তাতে আমার বইয়েই গেল। দেবোত্তর, দুটো পাথরের পুতুল, সে খায় না, পড়ে না, তার সেবা? ওসব আমি মানি না, মানব না। এইবার এক বিচিত্র হাসি ফুটে উঠল সুলতার মুখে। ওই কথাটার মুহ্যমানতা তার কেটে গেল। সামনের দেওয়ালের একটা ছবি তার চোখে পড়ল। অন্ধকারের মধ্যে একটা আলো জ্বলছে, তার আলোয় দেখা যাচ্ছে চারজন মানুষকে। পরিপূর্ণ আলো পড়েছে একজন শয্যাশায়ী লোকের মুখে। কে? মুখে দাড়ি গোঁফ, মাথায় চুল। এ কি পাগল নয়? হ্যাঁ, পাগলই। কিন্তু এই পাগলের মুখের চামড়া কোঁকড়ানো নয়, মুখখানা কালো নয়, মসৃণ কপাল, রংটা গৌরবর্ণ। সপুরুষ মানুষ, চোখ থেকে জল পড়ছে, মুখটা প্রসন্ন। পাশে আবছা হলেও চেনা যাচ্ছে বীরেশ্বর রায়কে। আর এই পাশে ইনি ভবানী দেবী। আরও একজন পায়ের তলায় বসে আছে, পিছনটা দেখা যাচ্ছে। ফ্রেমে লেখা, সাপ মুক্তি, সংগ্রাম শেষ। হঠাৎই সুলতার কানে এলো, বেশ করি আমি, খুব করি। আমি যা করি তাতে আমার জাত যায় না। আর ওই সুরেশ্বর, ও যে খ্রিস্টান গোয়ার মেয়ে বিয়ে করেছিল, একটা লম্পট, খুব বেঁচেছে। মেয়েটা ওকে রেহাই দিয়েছে। ও দেবোত্তরের কে? দেবোত্তর ফলাচ্ছে। চমকে উঠল সুলতা। সুরেশ্বর খ্রিস্টান গোয়ার মেয়ে? আজ আবার ওই তো একটা মেয়েকে নিয়ে সারা রাত। সঙ্গে সঙ্গে কোলাহল উঠল। সুরেশ্বর, সুরেশ্বর মরে যাবে, সুরেশ্বর, রাজা ভাই, রাজা। এবার অর্চনার কণ্ঠস্বর শোনা গেল, সুরদা, সুরেশ্বরদা। সুলতা আর থাকতে পারল না, আর সহ্য হলো না তার।
সে দ্রুত পদেই দক্ষিণের বারান্দাটা অতিক্রম করে নিচে নেমে এলো। চলেই যেত, কিন্তু ঘরের ঝগড়াটা তখন বাইরে এসে পড়েছে। একটি লোক ময়লা কাপড় জামা সত্ত্বেও বোঝা যায় রায়বংশের ছেলে। সে মাটিতে পড়ে আছে। সুরেশও দাঁড়িয়ে আছে, পেছন ফিরে সে দাঁড়িয়েছিল। তবু বোঝা যাচ্ছিল সে ক্রুদ্ধ। এখনও তার ক্রোধ যায়নি। তাকে হাতে ধরে রেখেছে অর্চনা। দরজার মুখে একজন কালো চশমা পরা একজন সুপুরুষ বয়স্ক লোক। তিনি কাঁপছেন। সুরেশ্বর বলছে, শোনো কমলেশ্বর, দেবোত্তরের সম্পত্তি দেবোত্তরই থাকবে, ও আমি ভাঙতে দেব না। হ্যাঁ, কুইনিকে আমি বিয়ে করেছিলাম, তাতে আমার জাত যায়নি। তাতে রায়বংশের, অন্তত দেবেশ্বর রায়ের বংশের কেউ নরকস্থ হবে না। রায়বংশ তাতে ধন্য হয়েছে। জীবনে যদি কোনো পুণ্য করে থাকি, তবে ওটাই আমার শ্রেষ্ঠ পুণ্য। আমার বাড়িতে তোমার গলা টিপে ধরে তোমার চিৎকার আমার বন্ধ করতে হলো, তাতে আমি দুঃখিত। কিন্তু এক বিন্দু লজ্জা আমার হচ্ছে না, অনুশোচনাও হচ্ছে না আমার। কারণ তিনি আমার অতিথি, আমার এককালের বান্ধবী। তিনি সম্ভ্রান্ত মহিলা, তিনি দেশে সেবা করেন, তিনি উচ্চশিক্ষিতা, মর্যাদাময়ী। তাঁর তুমি অপমান করেছ। সুলতা এবার পেছন থেকে ডাকলে, সুরেশ্বর। চমকে উঠল সুরেশ্বর এবং অর্চনা তার দিকে ফিরল। সুরেশ্বর বললে, তুমি নেমে এসেছো সুলতা? হ্যাঁ, আসলে আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাব। কিন্তু তুমি এসব কি করছো? আমাকে মাফ করো সুলতা। কি বলে যে আমি মাফি চাইবো তোমার কাছে, আমি তা খুঁজে পাচ্ছি না। না না, আমি বুঝতে পারছি। উনি বোধহয় ও অতি ইতর, আগে গাঁজা খেত, মাথা খারাপ। থাক থাক, চলো আমাকে পৌঁছে দাও ফটক পর্যন্ত। সুরেশ্বর বললে, চলো, সেই ভালো। রায়বংশ অভিশপ্ত সুলতা। কাল তোমাকে অর্ধেকটা বলেছি, তাতে সবটা বলা হয়নি। সব শুনলে তুমি বুঝতে পারতে। চলতে চলতে সুলতা বলল, ভালো মন্দ নিয়েই সংসার সুরেশ্বর। টেনে টেনে কথা বললে সুলতা। অব্যক্ত কথাটার মধ্যে অনেক কিছু রইল। সুরেশ্বর বললে, নিশ্চয়ই সুলতা, নিশ্চয়ই। কিন্তু দুনিয়াতে উঁচু বেদির ওপর যারা দাঁড়ায়, তাদের ভালোত্ব যত উজ্জ্বল, মন্দত্ব তত কালো, ভয়ঙ্কর। ধর্ম আর সম্পদের চেয়ে উঁচু বেদি আর নেই। দুটো নিয়ে রায়বংশের রক্ত। থাক ওসব কথা। একটু পরে প্রায় গেটের কাছাকাছি এসে বললে, ওই কালো চশমা পরা উনি কে? তোমাকে রাজা ভাই বলছিলেন। এতক্ষণে হেসে সুরেশ্বর বললে, তোমার কানে তো ঠিক মানে নিয়ে পৌঁছেছে। উনি ব্রজেশ্বরদা, অন্ধ হয়ে গেছেন। অন্ধ? হ্যাঁ, অন্ধ, সম্ভবত রক্তদৃষ্টি থেকে, যার উৎপত্তি। এই বলে সে চুপ করে গেল। নীরবে লনটা অতিক্রম করে ফটকে এসে দুজনে দাঁড়ালো। সুরেশ্বর বললে, ওই ট্যাক্সি নিয়ে আসছে লক্ষ্মণ, বোধহয় এত সকালে ট্যাক্সি পাচ্ছিল না। ট্যাক্সিখানা এসে ফটকের সামনে দাঁড়ালো। লক্ষ্মণ নেমে বললে, इतना सवेरे टैक्सी को नहीं था, उधर से ले आया। ঠিক হ্যাঁ। ট্যাক্সির দরজা খুলে দিলে সুরেশ্বর। সুলতা ভেতরে উঠে বসল। সুরেশ্বর বললে, অর্ধেক জবানবন্দি আমার শুনেছ সুলতা, বাকি অর্ধেকটা শোনাবার জন্য সন্ধেবেলা তোমাকে আসতে অনুরোধ জানাচ্ছি। কমলেশ্বরের কথায় তুমি রাগ করনি, সেটা আমি জানি। সুলতা বললে, আসব, নিশ্চয়ই আসব। একটা নতুন কৌতূহল জেগেছে আমার। তুমি বলছিলে তোমার শ্রেষ্ঠ পুণ্যের কথা। কুইনিকে তুমি? হ্যাঁ, তাকে আমি বিয়ে করেছিলাম। সে আমার শ্রেষ্ঠ পুণ্য। রায়বংশের সব থেকে বড় দেনাটা শোধ করব বলে। এই বলে সে থেমে গেল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার সে বললে, সন্ধেবেলা সব বলবো সুলতা। চোখটা আকস্মাত জলে ভরে উঠল।
পিছন ফিরে সে বাড়ির দিকে হনহন করে চলে গেল। নমস্কার।